এবার আমরা আলোচনা করব পরিবেশের ওপর শক্তির রূপান্তরের প্রভাব। নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী হলেও নিউক্লিয় জ্বালানির বর্জ্য অতিমাত্রায় তেজস্ক্রিয় এবং এই বর্জ্যকে নিরাপদ পরিণত করতে হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করতে হয়। এছাড়া নিউক্লিয় চুল্লিতে উচ্চ তাপমাত্রা এবং চাপ তৈরি হয়, তাই একে এমন পদার্থ দিয়ে তৈরি করতে হবে যেন তা সহ্য করতে পারে। কোনো দুর্ঘটনা যে কত মারাত্মক তা আমরা সোভিয়েত ইউনিয়নের, বর্তমানে ইউক্রেনের চেরনোবিল এবং জাপানের ফুকুশিমা এর অভিজ্ঞতা থেকে জানি। তবে নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ গ্রিনহাউস গ্যাস কম উৎপন্ন হয়। নবায়নযোগ্য শক্তির সামাজিক প্রভাব এবং সুবিধা। আমাদের সামাজিক জীবনে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। আমাদের দেশে চাহিদার তুলনায় প্রাকৃতিক শক্তি যেমন কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুত অতি নগণ্য। তাই আমাদের শক্তির প্রয়োজন মেটাতে অমূল্য বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে খনিজ তেল, কয়লা আমদানি করতে হয়। কিন্তু আমাদের দেশে যে সকল নবায়নযোগ্য শক্তির উৎস রয়েছে সেগুলো বিশেষ করে বায়োগ্যাস উৎপাদন এবং ব্যবহারে পল্লী অঞ্চলের মানুষকে উদ্বুদ্ধ করতে পারলে সহজেই আমাদের পল্লী অঞ্চলের চেহারা বদলে দেওয়া সম্ভব হবে। বায়ুকল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দিকেও আমরা নজর দিতে পারি। গবেষণার মাধ্যমে সৌরশক্তির ব্যবহার সুলভ করতে পারলে আমাদের শক্তির যাবতীয় প্রয়োজন অফুরন্ত এই উৎস থেকে মেটানো সম্ভব হবে। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রধান সুবিধাই হচ্ছে এই উৎস শেষ হওয়ার আশঙ্কা নেই। তাছাড়া পরিবেশ দূষণের হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব হবে। এরপরে আমরা শিখব শক্তির রূপান্তর, ট্রান্সফরমেশন অফ এনার্জি। শক্তি অহরহ এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। এই টপিকস নিয়ে প্রশ্ন থাকার সম্ভাবনা 99%। এজন্য এটা আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। যে এই মহাবিশ্বে নানা ঘটনা প্রবাহ চলছে শক্তির রূপান্তর আছে বলে। শক্তি এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তরিত হলেও মহাবিশ্বের মোট শক্তি ভাণ্ডারের কোনো পরিবর্তন হচ্ছে না। মানুষ, কম্পিউটার কিংবা কোনো যন্ত্রকে কোনো কাজ করতে হলে কিংবা কোনো প্রক্রিয়া বা পরিবর্তন সাধন করতে হলে শক্তির রূপান্তরের প্রয়োজন হয়। এক রূপের শক্তিকে অন্য রূপের শক্তি উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। প্রকৃতপক্ষে এক রূপের শক্তি সারাক্ষণই অন্য রূপের শক্তিতে পরিবর্তিত হচ্ছে। এটিই শক্তির রূপান্তর হিসাবে পরিচিত। যখন কেউ গিটার বাজায় তখন কি হয়? শিল্পীর হাতের আঙ্গুলের পেশি শক্তি কম্পমান তারে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যা সুমধুর মিউজিক রূপে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের কানে প্রবেশ করে। যখন কাঠ বা খড়ি পোড়ানো হয় তখন রাসায়নিক শক্তি মুক্ত হয় এবং তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। একটা তড়িৎ কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই সকল বিক্রিয়ায় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যা নানাবিধ কাজে ব্যবহৃত হয়। এক রূপের নির্দিষ্ট পরিমাণ শক্তি অন্য রূপে রূপান্তরিত করলে কতটুকু শক্তি পাওয়া যাবে? শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা নীতি থেকে তা জানা যায়। শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায়, অপর বস্তু ঠিক সেই পরিমাণ শক্তি লাভ করে। প্রকৃতপক্ষে আমরা নতুন কোনো শক্তি সৃষ্টি করতে পারি না বা শক্তি ধ্বংসও করতে পারি না। অর্থাৎ বিশ্বের সামগ্রিক শক্তি ভাণ্ডারের কোনো তারতম্য ঘটে না। এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল, আজও মহাবিশ্বে সেই পরিমাণ শক্তি বর্তমান। এটাই শক্তির অবিনশ্বরতা বা নিত্যতা বা সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আমরা মুখস্থ রাখব যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এটা আমরা ভালোভাবে মুখস্থ রাখব। শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আমরা ভালোভাবে মুখস্থ রাখব। শক্তির রূপান্তর,
আমরা আগেই বিভিন্ন প্রকার শক্তির কথা বলেছি যে সেগুলো সকলেই পরস্পরের সাথে সম্পর্কিত, অর্থাৎ কোনো একটা থেকে অন্যটাতে পরিবর্তন সম্ভব। এই পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে। আসলে প্রায় প্রত্যেক প্রাকৃতিক ঘটনাকে শক্তির রূপান্তর হিসাবে ধরা যেতে পারে। নিচে শক্তির রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যান্ত্রিক শক্তির রূপান্তর: হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কলমের খালি মুখে ফু দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পানি যখন পাহাড় পর্বতের উপরে থাকে তখন তাদের বিভব শক্তি সঞ্চিত থাকে। এই পানি যখন ঝর্ণা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হয়। এই পানি প্রবাহের সাহায্যে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এভাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাপশক্তির রূপান্তর: বাষ্প ইঞ্জিনে তাপের সাহায্যে বাষ্প উৎপন্ন করে রেলগাড়ি ইত্যাদি চালানো হয়। এখানে তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপশক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। দুইটা ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তির রূপান্তর: হারিকেনের চিমনিতে হাত দিলে গরম অনুভূত হয়। এখানে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ভোল্টেইক কোষের উপরে আলোর ক্রিয়ায় আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফটোগ্রাফিক কাগজের উপরে আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তির রূপান্তর: খাদ্য এবং জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা এবং কাঠ হচ্ছে রাসায়নিক শক্তির আধার। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যের শক্তি আমাদের দেহে মুক্ত হয় এবং অন্য শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় আমরা দরকারি কাজ করতে পারি। ইঞ্জিনে বা বয়লারে যখন জ্বালানি পোড়ানো হয় তখন শক্তির রূপান্তর ঘটায়। তড়িৎ কোষ ও ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি আবার বাতির ফিলামেন্টে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তির রূপান্তর: বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বে তড়িৎ শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। টেলিফোন এবং রেডিওর গ্রাহক যন্ত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। সঞ্চয় কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাড়িত চুম্বকে তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় শক্তির রূপান্তর: নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় শক্তি অন্যান্য শক্তি বিশেষ করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আজকাল শক্তির চাহিদা অনেকাংশেই পূরণ করে থাকে। বৈদ্যুতিক পাওয়ার স্টেশন থেকে বোঝা যায় শক্তি কিভাবে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়ে আমাদের বাড়ি ঘরে আলো এবং তাপ শক্তি দেয়। পাওয়ার স্টেশনে কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি পাওয়া যায়। টারবাইনের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, যা বৈদ্যুতিক জেনারেটরের কুণ্ডলীকে ঘোরায়। এতে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। বাড়িঘরে, কলকারখানায় বৈদ্যুতিক বাতি এবং হিটার তড়িৎ শক্তিকে আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত করে। আবার আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করে কোনো পেরেককে কাঠের মধ্যে প্রবেশ করাই তখন কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের শরীরের রাসায়নিক শক্তি হাতুড়িকে উপরে ওঠাতে কৃত কাজে ব্যয় হয়, যা হাতুড়ির উচ্চ অবস্থানে বিভব শক্তি রূপে জমা থাকে। যখন হাতুড়ি নিচে নামে তখন এই বিভব শক্তি গতিশীল হাতুড়ির গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি পেরেকটিকে কাঠের মধ্যে প্রবেশ করাতে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় এবং সাথে সাথে শব্দ উৎপন্ন হয় এবং পেরেক, কাঠ এবং হাতুড়িকে তাপ শক্তি উৎপন্ন হয়। শক্তি রূপান্তরিত হওয়ার সময় শক্তি সৃষ্টি বা ধ্বংস না হলেও শক্তির অবনতি ঘটতে পারে। যেমন আলো বা তড়িৎ শক্তির মতো তাপ শক্তির সবটাই আমরা কাজে লাগাতে পারি না। এরপরে আমরা ক্ষমতা সম্পর্কে জানব। ক্ষমতা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে ক্ষমতা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের সাথে সম্পর্কিত। বিজ্ঞানে ক্ষমতা শব্দটা মোটর
পাম্প, ইঞ্জিন ইত্যাদি যন্ত্র তথা কাজ সম্পাদনকারী কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট। অনেক সময় আমরা কোনো কাজ দ্রুত সমাধান করতে চাই, যেমন বহুতল ভবনের নিচতলার রিজার্ভার বা পুকুর থেকে পানি নিয়ে ছাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক পানি পূর্ণ করতে চাই। আমরা যদি বালতি দিয়ে পানি বহন করে এ কাজটি করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আর যদি মোটর বা পাম্পের সাহায্যে সরাসরি ট্যাঙ্কটি পানি পূর্ণ করা হয় তাহলে অনেক কম সময় লাগবে। এখন কোনো কাজ কখনো দ্রুত করা হয়, আবার কখনো ধীরে করা হয়। কত দ্রুত বা কত ধীরে কাজ করা হয় তার পরিমাপ হলো ক্ষমতা। মনে করো রনি এবং অনি দুই বন্ধু একটি ভবনের 5 তলায় বাস করে। তাদের দুইজনের ভর সমান। তারা নিচতলায় লিফটের দরজায় সামনে এসে দেখলো লিফট নষ্ট। তাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলো। রনির 5 তলায় উঠতে সময় লাগলো 40 সেকেন্ড আর অনির লাগলো 80 সেকেন্ড। আমরা বলি রনি অনির চেয়ে বেশি ক্ষমতাবান, যদিও তারা দুজনেই একই উচ্চতায় ওঠার জন্য একই পরিমাণ কাজ করেছে। রনির ক্ষমতা বেশি, কারণ সে একই কাজ দ্রুত করেছে। ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। এটা আমরা ভালোভাবে মনে রাখবো যে ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। কোনো বস্তু বা ব্যক্তি একক সময়ে কতটুকু কাজ করলো তা দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। তো ক্ষমতা সমান সমান আমরা লিখতে পারি ক্ষমতা সমান সমান কাজ ডিভাইডেড বাই সময়। কোনো ব্যক্তি বা যন্ত্র দ্বারা ধরো টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ সম্পূর্ণ হলে শক্তি রূপান্তরিত হলে ক্ষমতা পি হবে পি ইজ সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ ক্ষমতা সমান সমান কাজ ডিভাইডেড বাই সময়। ক্ষমতার কোনো দিক নেই, কাজেই ক্ষমতা হচ্ছে একটি স্কেলার রাশি। এখন আমরা ক্ষমতার মাত্রা বের করা শিখব। ক্ষমতার মাত্রা এটা কাজ ডিভাইডেড বাই সময়ের মাত্রা। দেখো ক্ষমতাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক্ষমতাকে ভাঙলে আমরা পাই কাজ ডিভাইডেড বাই সময়। এখন কাজ একটা লব্ধ রাশি, কাজকে যদি আমরা ভাঙি তাহলে কাজ সমান সমান পাই বল গুণন সরণ ডিভাইডেড বাই নিচের সময়। এখন বলকে যদি আমরা ভাঙি তাহলে বল সমান সমান আমরা কি পাই? ভর গুণন ত্বরণ। আর সরণ আগে থেকে এখানে ছিল, সরণ আর নিচের সময়। এখন ভর একটা মৌলিক রাশি, ভরকে ভাঙা যায় না। কিন্তু ত্বরণ একটা লব্ধ রাশি, ত্বরণকে আমরা ভাঙলে পাই বেগ ভাগ সময়। আবার বেগকে যদি আবার আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে সরণ ভাগ সময়। যেহেতু নিচে আগে থেকে একটা সময় ছিল আবার একটা সময় পেলাম, এজন্য সরণ ভাগ সময় স্কোয়ার, এবং ত্বরণকে আমরা ভেঙে পেয়েছি সরণ ভাগ সময়। ত্বরণকে আমরা ভেঙে পেয়েছি বেগ ভাগ সময়। তো একটা সময় পাইলাম এবং বেগকে ভাঙলে পাই সরণ ভাগ সময়, এজন্য আরেকটা সময় পাইলাম, এজন্য সময় স্কোয়ার দিয়েছি আর আগে থেকে আরেকটা সময় ছিল এজন্য এটা এর পাশে সময়টা রেখেছি। তো এবার আমরা এটাকে লিখতে পারি যে উপরে ভর গুণন সরণ আর সরণ গুণ করলে পাই সরণ স্কোয়ার, আর সময় স্কোয়ার আর সময় গুণ করলে পাই সময় কিউব। তো এটাকে আমরা লিখতে পারি পি সমান সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার 3। তো টি টু দি পাওয়ার 3 এটা যদি আমরা উপরে লিখতে চাই, গুণ অবস্থায় লিখতে চাই তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 হবে। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3 হবে। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা এবং কাজের একক হবে, কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে ক্ষমতার একক হবে। কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে ক্ষমতার একক পাওয়া যায়। যেহেতু কাজের একক জুল এবং সময়ের একক সেকেন্ড, সুতরাং ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয় এবং এটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়। 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলা হয়। এটা আমরা মুখস্থ রাখবো যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে 1 ওয়াট বলা হয়। তো আমরা বলতে পারি 1 ওয়াট সমান সমান 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড, অর্থাৎ 1 জুল পার সেকেন্ড।
তো এরপরে আমাদের পরের টপিকস কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি শক্তি রূপান্তরের সহায়তায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাই। যেমন পেট্রোলে সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চালাতে পারি। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে কোনো ইঞ্জিন থেকে সেই পরিমাণ শক্তি আমাদের পাওয়া উচিত যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয়। কিন্তু এটা দেখা যায় যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম পরিমাণ শক্তি পাওয়া যায়। এটা আমরা মনে রাখবো যে আমরা ইঞ্জিনে যে পরিমাণ শক্তি দিই ইঞ্জিন থেকে সেই পরিমাণ শক্তি আমরা পাই না, সর্বদাই তার চেয়ে কম পরিমাণ শক্তি পাওয়া যায়। এটা এটা প্রধানত হয় এই কারণে যে ইঞ্জিনে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তা তাপশক্তি রূপে অপচয় হয়। ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলা হয়। এক্ষেত্রে শক্তির সমীকরণ দাঁড়ায় যে প্রদত্ত শক্তি সমান সমান লভ্য কার্যকর শক্তি প্লাস অন্যভাবে ব্যয়িত শক্তি। এটা আমরা মুখস্থ রাখবো যে প্রদত্ত শক্তি সমান সমান লভ্য কার্যকর শক্তি প্লাস অন্যভাবে ব্যয়িত শক্তি। কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসাবে পাওয়া যায়। সুতরাং কর্মদক্ষতা বলতে এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসাবে পাওয়া যায়। সুতরাং কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। একে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা কর্মদক্ষতাকে যদি শতকরা হিসেবে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা ইটা সমান সমান, এটা হচ্ছে গ্রিক শব্দ ইটা, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা সমান সমান লভ্য কার্যকর শক্তি, মানে আমরা যে শক্তিটা লাভ করব, অ্যাকচুয়ালি আমরা যে শক্তিটা পাবো এটাকে আমরা বলছি লভ্য কার্যকর শক্তি। তো লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি গুণন 100%। যেহেতু কর্মদক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করছি এজন্য 100 দ্বারা গুণ করতে হবে। একটি সাধারণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অনেক ধাপে শক্তির রূপান্তর ঘটে। এই রূপান্তর কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস বা ইউরেনিয়াম থেকে শুরু করে বিদ্যুৎ শক্তি পাওয়া পর্যন্ত চলতে থাকে। দেখা গেছে শক্তির এই রূপান্তর সমূহের ক্ষেত্রে প্রদত্ত শক্তির প্রায় 70% পর্যন্ত অপচয় হয় এবং তাপ শক্তি রূপে হারিয়ে যায়। প্রদত্ত শক্তির কেবল 30% শেষ পর্যন্ত ব্যবহারযোগ্য তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং আমরা বলতে পারি যে উৎপাদন কেন্দ্রের কর্মদক্ষতা মাত্র 30%। অর্থাৎ কোনো যন্ত্র যে পরিমাণ আমাদেরকে কাজ দিতে পারে সেটাই হচ্ছে ওই যন্ত্রের কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা সম্পর্কিত একটি গাণিতিক সমাধান আমরা করি যে একটি 10 নিউটন ওজনের বস্তুকে 5 মিটার উচ্চতায় ওঠানোর জন্য 5 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি 65 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে। তো আমাদের ক নম্বর প্রশ্ন হচ্ছে মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কত। এখানে দেখো যে শক্তির অপচয়কৃত শক্তির পরিমাণ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ, আমরা এটা আগে পড়ছি যে ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ। আমরা যে পরিমাণ শক্তি ব্যয় করব ঠিক সেই পরিমাণ কাজ পাবো। তো আমরা লিখতে পারি যে ব্যয়িত শক্তি সমান সমান কৃত কাজ। এখন কৃত কাজ W সমান সমান আমরা কি শিখেছি, কাজ W সমান সমান F ইন্টু S, মানে বল গুণন সরণ। তো কৃত কাজ সমান সমান আমরা লিখতে পারি বল গুণন সরণ। এখন আমরা দেখো যে বলকে আমরা এখানে যেহেতু 10 নিউটনের ওজনের বস্তুকে 5 মিটার উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো।
তো আমরা বলকে ওজন হিসাবে মনে করতে পারি, কারণ বল F সমান সমান ma এবং ওজন W সমান সমান mg। যেহেতু আমরা জানি বল F সমান সমান এটা আমরা জানি যে বল F সমান সমান ma, বল F সমান সমান ma এবং ওজন W সমান সমানও আমরা লিখতে পারি হচ্ছে mg। এখানে যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর এখানকার এটা হচ্ছে সাধারণ ত্বরণ। তো ত্বরণ এবং ভরের গুণফলকে আমরা যেমন বল বলছি, একই রকম ভাবে অভিকর্ষ ত্বরণ এবং ভরের গুণফলকে আমরা ওজন বলছি। তাই আমরা বলতে পারি যে বল হচ্ছে এক ধরনের ওজন। এজন্য আমরা এই F সমান সমান W মনে করতে পারি। এজন্য বলের পরিবর্তে আমরা এখানে ওজন লিখেছি এবং সরণ বলতে এখানে কত মিটার উচ্চতায় ওঠানো হচ্ছে এটাকে নির্দেশ করছে। এজন্য সরণের পরিবর্তে আমরা ওজনটাকে ব্যবহার করছি। তো এখানে আমরা বলের পরিবর্তে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কোনটা ব্যবহার করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা এখানে বলের পরিবর্তে ওজন লিখলাম এবং সরণের পরিবর্তে উচ্চতাকে লিখলাম। আচ্ছা, তাহলে কি এখানে বলের পরিমাণ কত? 10 নিউটন ওজনের বস্তুকে। তাহলে ওজন কত? ওজন হচ্ছে 10 নিউটন। ওজন হচ্ছে আমাদের এখানে ওজন হচ্ছে আমাদের 10 নিউটন। এবং উচ্চতা কত? এখানে আমাদের উচ্চতা হচ্ছে 5 মিটার উচ্চতায়। তাহলে উচ্চতা হচ্ছে 5 মিটার। তো এই দুটো আমরা গুণ করলে পাই 50 জুল। এখন অপচয়কৃত শক্তিটা আমরা কিভাবে বের করব? অপচয়কৃত শক্তিটা আমরা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমরা যদি এখানে সরবরাহকৃত শক্তিকে সরবরাহকৃত শক্তির মধ্য থেকে ব্যয়িত শক্তি বাদ দিই, তাহলে আমরা অপচয়কৃত শক্তি পেয়ে যাব। তো আমরা শক্তি সরবরাহ করেছিলাম 65 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে। 65 জুল তড়িৎ শক্তি আমরা সরবরাহ করেছিলাম, কিন্তু এখানে ব্যয়িত হয়েছে 50 জুল শক্তি ব্যয়িত হয়েছে। তো তাহলে বাকিটুকু আমাদের অপচয়কৃত শক্তি হিসাবে ব্যয় হবে। তো আমরা 65 জুল থেকে 50 জুল বাদ দিলে 15 জুল পাই। এটাই হচ্ছে আমাদের অপচয়কৃত শক্তি। এবারে খ নাম্বার বলেছে মোটরের কর্মদক্ষতা কত? দেখো, মোটরের কর্মদক্ষতা বের করার সূত্র আমরা শিখলাম কি, যে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি গুণন 100%। তো এখানে লভ্য কার্যকর শক্তি মানে যে শক্তিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কত? 50 জুল। তো 50 জুল এবং মোট প্রদত্ত শক্তি মানে যে শক্তিটা আমরা সরবরাহ করেছি, ইঞ্জিনে যে শক্তিটা আমরা সরবরাহ করেছি সেটা হচ্ছে 65 জুল। গুণন 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে 76.92%। তাহলে এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 76.92%, অর্থাৎ 76.92 এত জুল শক্তি আমরা এই যন্ত্রটি থেকে পাবো। তো আমরা এই আলোচনার মাধ্যমে বই থেকে আমরা যে বেসিক জিনিসগুলো শিখলাম, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, তাহলেই আমরা গাইডের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন ভালোভাবে সমাধান করতে পারবো।